সংঘর্ষ কিভাবে ঘটলো আমি মাসুম আব্দুল্লাহ আপনার কাছে জানতে চাইবো যে মানে তারা যে অভিযোগটি করছেন যে আপনারা অনেকবার আন্দোলন করেছেন, ভিসির বাসভবনের সামনে গেছেন বা প্রভিসির বাসভবনের সামনে, সেটি তো দাবি। ছাত্ররা যখন আসলো আপনারা কেন তাদের উপর চড়াও হলেন তাদের অভিযোগ অনুযায়ী, এবং হচ্ছে যে প্রভিসি কি আপনাদের সহযোগিতা চেয়েছিল না ঘটনাটি আসলে কি ঘটেছিল? আচ্ছা, আমাদের ভূমিকা বলবার আগে একটু বলতে চাই, ওনাদের দাবি হচ্ছে 7 কলেজের সাথে হচ্ছে বিমাতা সুলভ বা কলেজিয়েট ফি নেওয়া হয়, বিভিন্ন অসহযোগিতা করা হয়, কলেজিয়েট ফি আমাদের থেকেও নেওয়া হয়। আপনি শিক্ষার্থী হিসেবে দাবি করবেন কিন্তু 70% আপনার অ্যাটেন্ডেন্স থাকবেন, আপনি ক্লাস করবেন না কিন্তু ঠিকই পরীক্ষা দিতে চাইবেন। এই জিনিসটা আমরা মনে করি শিক্ষার্থী হিসেবে আপনার রোলটা ভালো না, আপনার অবশ্যই ক্লাস করা দরকার। আপনাদের কত টাকা দেয়া লাগে যদি এরকম আপনাদের ফি দেয়া লাগে? আমাদেরও 1000 দেড়েক 2000 ওভারঅল এক্সাক্ট বিষয়টা আমাদের অবশ্যই দেওয়া লাগে। সেই হিসেবে আমরা মনে করি ওনাদের ক্লাস করা দরকার। আরেকটা বিষয় হচ্ছে ওনারা যখন শিক্ষার্থীরা যখন বারবার আন্দোলন করবার জন্য আসে, আমার কথা হচ্ছে রাত 12টায় কেন, রাত 1টায় কেন একদম ক্যাম্পাসে প্রবেশ করবে? ওই ক্যাম্পাসে প্রবেশ করে আবাসিক শিক্ষার্থী যারা আছে তাদের উপর হামলা করতেই পারে। আমরা 7 কলেজের ওরা আসলে কোন ধরনের শিক্ষার্থী এই জিনিসটুকু আমরা জানতাম না, জানি না, বা আমরা ধারণা করতেই পারি। তো যদি আসলেই পিসফুল সমাধান চাইতো ওনারা, তাহলে তো শিক্ষকদের নিয়ে এসে প্রশাসনের সাথে আলাদাভাবে বসতে পারতো, সেটা দিনেও হইতে পারতো। শিক্ষার্থীরা আসলে কেন বা আবাসিক শিক্ষার্থীদের সামনে এসে আবাসিক হলের সামনে দিয়ে রাত 1টায় ক্যাম্পাসে প্রবেশ করবে? সেটা অবশ্যই আমাদের কনসার্নের বিষয়। সেই জায়গা থেকে আমরা অবস্থান করছিলাম তরুণের সামনে, কিন্তু আমরা ডিরেক্টলি গিয়ে যে সংঘর্ষে জড়াই বিষয়টা এরকম না। এবং আমাদেরকে প্রভিসি আমাদেরকে নির্দেশ দিয়ে আমাদেরকে হামলা করতে নির্দেশ দিয়েছে, বিষয়টা এরকমও না। ওনারাও ওনাদের জায়গা থেকে অনেক বেশি ফেলেছেন আর কি, পরিস্থিতি মনে করে। পরিস্থিতি এখন যখন এরকম একটা অবস্থা মুখোমুখি দাঁড় হয়ে যায়, মবকে আসলে কন্ট্রোল করা সম্ভব হয়ে ওঠে না। ওই জায়গা থেকে আমরা মনে করি আমি এই জায়গায় আরেকটু জানতে চাই, রায়হান উদ্দিন আপনার কাছে জানতে চাই যে এরকম কথা শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এর মধ্যে ছাত্রলীগ ঢুকেছে, যেটা আমরা অনেক জায়গা থেকে শুনছি। আবার কেউ কেউ বলছেন যে দুই পক্ষের ছাত্র দলের দুটি স্ট্রং গ্রুপ আসলে এটা সংঘর্ষ পর্যন্ত গড়িয়ে নিয়ে গেছে। এটির কি কোনো সত্যতা আছে কিনা? আচ্ছা, প্রথমত এখানে বিষয়টা হচ্ছে ছাত্র লীগের সংশ্লিষ্টতা ছিল কিনা এই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট না। তবে ছাত্রলীগীয় যে কায়দাটা ছিল, হাতে লাঠি, মাথায় হেলমেট, এই জিনিসটি আমরা গত রাতেও লক্ষ্য করেছি। অনেকগুলো কলেজের পক্ষ থেকে, এক্স্যাক্টলি 7 কলেজের পক্ষ থেকে যে আন্দোলনকারীরা ছিল তাদের অনেকের হাতে স্টিক ছিল, রড ছিল, এবং আমরা ওই হেলমেটের ঝকঝকানি কিন্তু আবারও দেখেছি। তো এই জায়গা থেকে সন্দেহ করাটা একেবারে অমূলক না যে ছাত্রলীগের সংশ্লিষ্টতা ছিল কিনা। দ্বিতীয়ত ছাত্র দলের সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপার সেটা হচ্ছে, হ্যাঁ, সাধারণ শিক্ষার্থী হিসেবে ওই দলও ছাত্র দলের কিছু শিক্ষার্থীরা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলের শিক্ষার্থীরা ছিল। তবে সে জায়গায় যেটা দেখা গেছে সেটা হচ্ছে, আমরা অনেকগুলো মিডিয়াতে দেখেছি ছাত্র দলের যারা ছিলেন তাদের বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলতে, একে অপরের মধ্যে যে ঝগড়া জারি রাখার যে কথাবার্তাগুলো সেগুলো চালিয়ে নিতে। সো এই সন্দেহ করাটা একেবারে অমূলক না যে ছাত্রদল এখানে মানে একটা ক্রীড়নকের ভূমিকা পালন করেছে কিনা। তবে ব্যাপার যেটা হচ্ছে সেটা ছাত্ররা, ঢাকা 7 কলেজের ছাত্ররা যেভাবে এই জিনিসটাকে পুট্রি করার চেষ্টা করছে যে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছিলাম, কেন আমাদের উপর হামলা করা হলো, বিষয়টা এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। বিষয়টা হচ্ছে মাসুম খুব একদম এক্স্যাক্টলি পয়েন্ট আউট করেছে, সেটা হচ্ছে আন্দোলন করার অনেকগুলো প্রক্রিয়া আছে। আমরা শেখ হাসিনার মতো দানবকেও কিন্তু বাংলাদেশ থেকে সরিয়ে দিয়েছি। সো আন্দোলন করার অনেকগুলো অসহিংস এবং চমৎকার কিছু ওয়ে আছে। সেই ওয়ে আউটগুলো আপনি ফলো না করে যখন রাত 12টায় যখন শিক্ষার্থীরা ঘুমিয়ে যায়, নারী শিক্ষার্থীরা আছে হলের মধ্যে, যখন সেই সময় আপনি হেলমেট পরে, হাতে রড নিয়ে, বিভিন্ন অস্ত্র নিয়ে যখন আপনি এই আন্দোলনগুলো করার চেষ্টা করেন, তখন সে জায়গায় শিক্ষার্থীরা অবশ্যই ভূমিকাটা পালন করতে হয়। যে এই যে প্রভিসির আচরণটাকে আপনারা কিভাবে দেখেন? প্রথমত বিষয় হচ্ছে উনি নিজেই ক্ষমা চেয়েছেন রাতে ভিডিও বার্তার মধ্য দিয়ে যে এই ধরনের আচরণ যে ওনার পক্ষ থেকে প্রত্যাশিত না। তবে যেটা হয়েছিল, উনার কথোপকথনটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে আছে, সেই জিনিসটা আমরা দেখেই বুঝতে পারলাম যে না, উনি ওই সময় একটু উত্তেজিত ছিলেন। সো খুব স্বাভাবিকভাবে এই সিচুয়েশনগুলো মাঝে মাঝে আসে এবং তিনি ক্ষমাও চেয়েছেন। আমি আপনার উত্তর পেয়েছি, আপনাদের কাছে একটু শুধু জানতে চাইবো যে আসলে এই যে সংশ্লিষ্টতা ছাত্রদল বা ছাত্রলীগ বা আপনারা কাউকে চেনেন, দলের ওইরকম ভূমিকা ছিল, এরকম কাউকে দেখেছেন কিনা বা আপনারা এরকম কোনো প্রমাণ আছে কিনা আপনাদের কাছে? গতকালকে যখন আমি নীলক্ষেত মোড়ে আসি, একটা পর্যায়ে আমি সামনে আসছি মিউচুয়াল করতে পুলিশের সাথে, আমাদের সাথে, সেই জায়গা থেকে হাসনাত আব্দুল্লাহকে আমরা দেখেছি রাতের বেলা। সেই জায়গা থেকে জহুরুল হক হলে থাকে, ইন্টারমিডিয়েট আমার বন্ধু ছিল, ছাত্রলীগের
পোস্টেড নেতা ছিল, সে জরুরি হলে থাকে, তো তাকে দেখি সে সামনে থেকে ঢিল মারছে। তখন আমি বলি তুমি কেন ঢিল মারছো, তোমরা দায়িত্বশীল আচরণ কেন করতেছ না? উনি আমাকে বল তুমি চলে যাও। এখন হয়তো না, কিন্তু আপনারা তো আরো বেশি চেনার কথা, ঢাকা কলেজের ঢাকা কলেজের সে যে জায়গাটা রয়েছে, এই জায়গায় আমরা যারা আন্দোলন করছি তাদের হাতে হেলমেট, তাদের মাথায় হেলমেট, হাতে রড, এরকমটা আমরা দেখি নাই। অবশ্যই এই জায়গায় হয়তো থার্ড পার্টি আমাদের, আপনারা জানেন যে জায়গায় একটা পরিবেশ চলে, ইন্টারিম গভর্নমেন্টকে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ব্যর্থ করে দিতে যাচ্ছে, সে জায়গায় তারা সুবিধা নেওয়ার একটা পরিকল্পনা করতেই পারে এই আন্দোলনকে কেন্দ্র করে। সে জায়গায় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাইদের আরো সচেতনমূলক আচরণ আমরা কেন এই জিনিসটা আগে আপনারা দুজনই বলেছেন, আপনার কাছে জানতে চাই আপনি। প্রথমত হচ্ছে আমরা আসলে 5 আগস্ট 2024 ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার থাকবে। সেইখান থেকে আমরা যেটা প্রত্যাশা করি, দায় ও দরদের সমাজের নামে যেই তত্ত্বটা আমাদের সামনে এসেছে, সেইখান থেকে আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের একটা দায়িত্বশীল আচরণ গতকালকে থাকা উচিত ছিল। আমি ঘটনাটা আমাদের জায়গা থেকে আমরা কেন হচ্ছে সঠিক ছিল আমি ব্যাখ্যা দিচ্ছি। দেখেন ঘটনার সূত্রপাতটা দেখেন, তারা তখন সারা দেয় না। এই রাত 12টায় যাওয়া তারা যে দাবি করছেন সেটি কি ঠিক হয়েছে? এইটা সম্পূর্ণ হচ্ছে মিথ্যাচার। দেখেন কিভাবে, কারণ টোটাল ঘটনাটা লাইভে আছে, আপনি দেখেন। জি, সূত্রপাতটা কি? আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি যিনি হচ্ছেন শিক্ষার দায়িত্বে রয়েছেন, মামুন আহমেদ শ্রদ্ধেয় স্যার, তিনি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে বিশেষজ্ঞ কমিটিটা করা হয়েছে তিনি সেই কমিটির একজন সদস্য। যখন সে আলাদা একটা প্রাতিষ্ঠানিক কাঠামো হবে, সেই জায়গা থেকে তিনি একজন হচ্ছে দায়িত্বশীল জায়গা রয়েছে এবং নতুন করে 24-25 সেশনের শিক্ষার্থীদেরকে ভর্তির বিজ্ঞপ্তি আপনি দিয়ে দিলেন। সেখান থেকে 7 কলেজের শিক্ষার্থীরা পূর্বে 5 দফা দাবি সম্মিলিত স্মারকলিপি দিতে গিয়েছেন। সেখানে কিন্তু স্মারকলিপি দেওয়ার পরবর্তী সময়ে যখন আবার বিজ্ঞপ্তিটা এসেছে, সেটা আপডেট কি সেটা জানার জন্য হচ্ছে গিয়েছেন। দেখেন, আপনি যখন আমাকে অধিভুক্ত বলবেন, আমরা কিন্তু সেইখানে ঢাকা ইউনিভার্সিটির পার্ট, তাই না? উনি প্রবিসি তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, আমরা 7 কলেজেরও প্রবিসি। সেই জায়গা থেকে অভিভাবকের কাছে আমরা জানতে চেয়েছি যে স্যার আমাদের হচ্ছে 5 দফা দাবি স্মারকলিপির হচ্ছে আপডেটটা কি, তিনি কি ধরনের আচরণটা করলেন আপনি গতকালকে দেখেন। এই আচরণগুলো আমরা 5 আগস্টের পূর্বে দেখেছি। পরে আবার রাতে কেন গেলেন? না, এটা ব্যাখ্যা দিচ্ছি। তার আচরণটা আমরা 5 আগস্টের পূর্বের আচরণটাকে আমরা হচ্ছে প্রতিচ্ছবি হিসেবে দেখেছি। আমরা সেই জায়গা থেকে আমরা মনে করি যে দায় দরদের সমাজে মানবিক মর্যাদা বা মানুষের যে মর্যাদা, আমাদের যে একটা আইডেন্টিটি আছে, সেই জায়গাতে আমরা মনে করেছি যে স্যারের আচরণটা কোনোভাবে কাম্য না। সেই জায়গা থেকে আমরা সন্ধ্যা 6টা থেকে 7 কলেজের শিক্ষার্থীরা সন্ধ্যা 6টা থেকে হচ্ছে তার কর্মসূচি চালায়, অর্থাৎ বিক্ষোভ মিছিল বা সংঘর্ষ হতে হতে রাত পর্যন্ত গড়ায় গেছে। সেখান থেকে রাত 9টা থেকে ঘটনার সূত্রপাত। রাত 9টায় যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র এবং মুক্তি তরুণে 7 কলেজের শিক্ষার্থীরা হচ্ছে অবস্থান করছেন, দেখেন সন্ধ্যা 6টা থেকে রাত 9টা 3 ঘন্টা ধরে একটা আন্দোলন হচ্ছে। 7 কলেজের 7টা পয়েন্টে শিক্ষার্থীরা অবরোধ করে আন্দোলন করছে, তখন প্রশাসনের টনক নড়ে নাই। আমরা দেখেছি 5 আগস্টের পূর্বে একটা কর্মসূচি দেওয়ার পরে পরবর্তী কর্মসূচিতে না গেলে যেমন প্রশাসনের এবং সংশ্লিষ্টদের টনক নড়তো না, ঠিক একইভাবে 3 ঘন্টা আন্দোলন করার পরে যখন আমরা মনে করছি যে একজন দায়িত্বশীল জায়গা থেকে তিনি যে আচরণটা করেছেন, শিক্ষার্থীদের কাছে একটা দুঃখ প্রকাশ করে সরি বলার তার যেই এথিক্যাল গ্রাউন্ডের জায়গাটি, সেটি যখন তিনি প্রকাশ করছেন না, তখন রাত 9টা বাজে আমরা মুক্তি ও গণতন্ত্র তরুণে কিন্তু শিক্ষার্থীরা গিয়েছে এবং স্যারের কাছ থেকে এই জিনিসটা দুঃখ প্রকাশের জন্য আন্দোলন করছে। রাত 9টা থেকে ঘটনার সূত্রপাত হয়। সেই জায়গা থেকে 12টায় হচ্ছে কোনোভাবেই কাম্য না, এটা তথ্য বিভ্রান্তি। দুপক্ষ আসলে তখন আপনি এবার বলেন, সেখানে পুলিশ, আমি শেষ করছি, পুলিশ উপস্থিত ছিল, ব্যারিকেড ছিল। সেই জায়গা থেকে আমরা তো কোনোভাবেই হচ্ছে প্রবেশের চেষ্টা করছিলাম না। পুলিশের যে এখন থানা ঘেরাও কথা বলছেন বা আপনাদের উপর হামলার কথা বলছেন, মানে সেক্ষেত্রে কি তারা কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনো সুবিধা দিয়েছে বলে মনে হচ্ছে আপনাদের কাছে? অবশ্যই সুবিধা দেওয়া হয়েছে। আমি বলি বিশ্ববিদ্যালয়কে, ঢাকা কলেজের ছাত্রদের প্রতি কোনো স্টেপই নেয় নাই। তারা তাদেরকে হচ্ছে জায়গা করে দিছে, অর্থাৎ ত্রণ থেকে একদম নীলক্ষেত মোড় পর্যন্ত জায়গা করে দিছে। তারা জায়গা করে দিছে আর আমাদের ঢাকা কলেজ সহ অন্যান্য কলেজ আপনারা শেষ দাবি হিসেবে এখন যে বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস আপনারা আটকে দিবেন, মানে সেই সৌজন্যতাটা আসলে কেমন রকম? আপনারা যে এখন যে আমাদের 6 দফা যে দাবি, এটার মধ্যে মনে হয় এটা নেই না, পরে 6 দফা দাবির পরে যে এখন আপনারা নতুন করে যে আপনারা বলছেন যে থানা ঘেরাও করবেন, 24 ঘন্টার মধ্যে থানা ঘেরাও করতে হবে দাবি। আপনি যদি দেখেন গতকাল ঘটনায়
রাকিব ঢাকা কলেজের শিক্ষার্থী, right. তাকে কিভাবে পিটানো হয়েছে, সে তার মাথায় 11টি সেলাই লাগছে। তো গতকালকে পুলিশের ভূমিকা ছিল ঠিক শেখ হাসিনা খুনি হাসিনা সরিয়েছের আমলে যে পুলিশ যে ভূমিকা পালন করছে ঠিক তদ্রূপ। তো সে জায়গা থেকে নিউ মার্কেটের মতো থানায় এইরকম পুলিশ অফিসাররা এই ধরনের শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ এবং একদম ফ্যাসিস্ট হাসিনার যে পুলিশ বাহিনী ছিল সেরকম আচরণ করছে, সেটা আমরা অবশ্যই ঘেরাও করব। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইদের পক্ষ থেকে কোনো কথায় বা প্রতিবাদ এই ব্যাপারে পাইনি, কারণ তারা আমাদের একই আন্দোলন তারা করছে, তারা আন্দোলন শুরু করছে সায়েন্স ল্যাবে, আমরা এই আন্দোলনের পূর্ণতা দিয়েছি জুলাই আগস্ট। জানতে চাই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ব্যাপারে যে শিথিল করা হয়েছে বা নতুন নিয়ম কানুন করা হয়েছে সেটি কিন্তু 7 কলেজের যারা শিক্ষার্থী তারা কিন্তু মানছেন না। একইভাবে এই আন্দোলনের রেশ ধরে তারাও কিন্তু নতুন করে অবরোধ করা বা আপনাদের বিশ্ববিদ্যালয়ে বাস ঢুকতে দেয়া না দেওয়ার বিষয়ে কিন্তু অনেক ধরনের প্রতিবাদ হিসেবে এসেছে। এই মুখোমুখি জায়গাটা আসলে কমানো যায় কিনা বা এটি সংকট কিভাবে নিরসন করা যেতে পারে? প্রথমত ব্যাপারটা হচ্ছে এখানে অনেকগুলো চাইল্ডিশ ব্যাপার স্যাপার হচ্ছে আর কি। আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন কিংবা কলেজের শিক্ষার্থী হন, এই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট যে গতকালকে যে সংঘর্ষটা হয়েছে এই সংঘর্ষটা আসলে কারো কাছে কাম্য না। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি কখনো চাই না যে আমার পার্শ্ববর্তী কলেজগুলোর শিক্ষার্থীদের সাথে আমার এই ধরনের সাপে নেউলে সম্পর্ক থাকবে। সো এটা একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং এখানে দায় অবশ্যই দু দলকেই নিতে হবে, যে আপনারা চড়াও হয়েছেন, শিক্ষার্থীরাও হয়তো ডিফেন্সের জন্য সেখানে আক্রমণ করেছে। সো অতিরিক্ত যখন ঘটনা কন্ট্রোলের বাইরে যাচ্ছিল তখন হয়তো পুলিশ বাহিনী বিজিবির মোতায়েনের প্রয়োজন হয়েছিল আর কি। এই জায়গায় দুইটা ব্যাপার আপনি প্রথমত প্রশ্ন করেছেন যে যানবাহন শিথিলের ব্যাপারটা। একটা জিনিস লক্ষ্য করুন, ঢাকা কলেজ এবং অন্যান্য কলেজগুলো যে জায়গায় অবস্থিত সে জায়গায় কিন্তু এটাকে একদম মূল সড়ক যেখানে বাসগুলো চলাচল করে। অন্যদিকে ঢাকা ইউনিভার্সিটির যে সড়কগুলো সেই সড়কগুলোতে কিন্তু সাধারণত বাস চলাচল করে না, কিন্তু তারা তো বলছে যে এটি সিটি কর্পোরেশনের এলাকা, সেই কথা কিন্তু তারা দাবি ঠিক আছে। কিন্তু আমরা অতীতে দেখেছি যে এই যে অবাধ চলাচলের সুযোগটা নিয়ে অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। কিন্তু এখন তারাও তো আইডেন্টি ক্রাইসিসে থাকেন অনেক ক্ষেত্রে, যে তিনি আমি একটু শেষ করি সেটা হচ্ছে এই বাসগুলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার মধ্যে থেকে যাতায়াত করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়, তো সেই জায়গাটা থেকে বলা হয়েছে যেহেতু ঢাকা কলেজের বাসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি হয়ে শাহবাগ হয়ে যদি না যাইতে দেওয়া হয় তাহলে আমরাও এটাকে আমরা আমাদের কলেজের সামনে যদি বাড়ি আমরা আটকে দেব। মানে এটাকে বলে থিওরিটিক্যাল ভায়োলেন্স। সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠিত সিস্টেমে যখন আপনার সমস্যা হচ্ছে তখন ইমিডিয়েটলি আপনাকে একটা বার তৈরি করতে হয়, এরপর আপনি বিশেষ বিবেচনায় কোন কোন জায়গাগুলোকে সুযোগ দিবেন এটা নেগোসিয়েশনের বিষয়। আমরা এখানে হয়নি, সেই নেগোসিয়েশনটি অবশ্যই কলেজে যারা দায়িত্বশীল এবং বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল দুপক্ষের মধ্যেই হবে। এটিকে আপনি না করে যেটি করতে চাচ্ছেন যে আমি ওখানে বাস আটকে দিব, আমার বাস কেন ঢুকতে পারছে না, বাসের ব্যাপারে আমরা গিয়েছিলাম। লেট মি ফিনিশ। তো যেটা হয়েছে এই জিনিসগুলো অনেক বেশি চাইল্ডিশ। আমরা প্রত্যাশা করি যে বিশ্ববিদ্যালয় এবং কলেজে যে দায়িত্বশীল জায়গাগুলো আছে এখান থেকে এই বিষয়গুলো নিয়ে আরও গোল টেবিল বৈঠক হবে, ক্লোজ ডোর মিটিংগুলো হবে, যেন দু দলের মধ্যে ভুল বোঝাবুঝিগুলো না হয়। দ্বিতীয়ত হচ্ছে তারা যে বাস আটকে দেওয়ার জিনিসটা বলেছেন, মানে আমি আবারও বলছি আর কি, মানে এগুলা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে এগুলা কোনো আন্দোলনের মাধ্যম হতে পারে না। এই জিনিসগুলো দিয়ে আপনি আমার ইগোটা প্রকাশ করতে পারেন, বাট এখন আপনি আপনার ইগোটা প্রকাশ করছেন, আমি আমার ইগোটা প্রকাশ করছি। ইগোর যুদ্ধে তো আসলে কেউ হারে না।